আমি বুকে হাত বুলিয়ে দিলে আপনি খুব সুখ পাবেন। তোর হাসিটা আমার এত ভালো লাগে। সত্যি কি সত্যি সত্যি প্রেমে পড়ে গেলেন না তো দাদু ভাই? দেখবেন শেষ পর্যন্ত প্রেমের তুফানে ডুবে না যান। সে বয়স কি আর আছে রে শালি? থাকলে না হয় আমি চেষ্টা করে দেখতাম। দাদু লোকে বলে হিমাংশু চৌধুরী হাসতে জানে না। হিমাংশু চৌধুরী একটা নিরেট পাথর, কিন্তু তারা জানে না একটা মাসের মধ্যে তিনটে বাস পড়ে গেল আমার মধ্যে। স্ত্রী গেল, মেয়ে গেল, জামাই গেল, শুধু বেঁচে রইলাম আমি আর ওই 1 বছরের চলতে রমেন। উনি কবে আসছেন দাদু? কে? কার কথা বলছিস? আপনার সে আদরের নাতনি। 2-1 দিনের মধ্যেই এসে পড়বে, যেটিতে সেই রকম লেগেছে। আচ্ছা দিদি ভাই, তোর স্বামীটা দেখতে খুব সুন্দর ছিল। এর নাম মানে তোর ছেলের রাজা তোর গড়ন পাইনি। অনেকটা কিরকম দেখতে মনে হচ্ছে জানিস? ছোটবেলার রমেন সেরকমই ছিল। ছোট রাজা হবু হবু যেন ছোটবেলার রমেন। দেখলেই মনে হয় তার মুখটা যেন কেউ ওর মুখে বসিয়ে দিয়ে গেছে। চুপ করুন দাদু, আপনি চুপ করুন। কে হলো দিদি ভাই? না, ঘোড়ার ডিম হয়েছে। ছেলেটা কেঁদে কেঁদে মুখে ফেনা উঠে মরছে, আর হতচ্ছাড়ি এখানে সে দাদুর সঙ্গে অশ্লীল কথা হচ্ছে। এই রাক্ষসী, তোর ওই ছেলেটার জন্য এতটুকু মায়া নেই তোর মধ্যে? যা যা বলছি, যা এখান থেকে। যাচ্ছি দয়ালদা, যাচ্ছি। এই হলো রে দয়াল, আমি কি কোনো ব্যাপার কথা বলে ফেলছি নাকি? আমি বললাম তোর ছেলের মুখটা আমাদের রমণের মতো, ঘোড়ার ডিমের মতো। আচ্ছা তুমি কি করতে বাবু? কার সঙ্গে তুমি কার তুলনা করছো? রমেন ছোটবেলায় কি ওরকম হেদল কুতকুতু ছিল? গাল দুটো বেলুনের মতো, নাকটার উপর দিয়ে যেন বম্বের মেল চলে গেছে, চোখ দুটো যেন মাছির মতো ছেড়ে 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 ছেড়ে। তোর চোখ নেই শালা? শালা? আমাকে তুমি শালা বললে? বেশ, আমি বেশ করেছি। বেশ করেছো? হ্যাঁ বেশ করেছি। ওর বাপ যেরকমই হোক, ছেলেটা দেখতে সুন্দর হয়েছে। অমন ছেলে লাকে একটাও পাওয়া যায় না। যেমন সুন্দর স্বাস্থ্য, তেমনি রং, তেমনি গড়ন। বাবু বড় হলে কি আর এরকম থাকবে? ও কি ভদ্রলোকের ছেলে? গায়ে ধুলোবালি লাগবে না? আর 2 বছর যেতে দাও, তারপরে দেখবে বস্তির ছেলেদের সঙ্গে মিশবে, ডাঙ্গুড়ি খেলবে, আর কিস্তি খেউর করবে। বলে কিনা? এই কি? দিদি ভাই, এই এই আমায় জ্বালাতে আসছে। ট্যাবলেট, এই ট্যাবলেট আমি খাবো না। কেন? যা যা নিয়ে যা। খেয়ে নিন। খাবো না বলছি। বেহায়াপনা করলে জোর করে খাইয়ে দেব। কি হলো? কি হলো দয়ালদা? ধরো তো মুখটা। ঠিক আছে ঠিক আছে, আমি ধরছি। হা করে তো আমি যতদিন আছি জোর করে গেলাবো। কি মুশকিল? এবার তুই চা নিয়ে আয়। চালাকি পেয়েছো? আমি যতদিন আছি এইভাবেই জ্বালাতন করব।
আর আমি জ্বালাতন করতে আসবো না। তুমি বসো, আমি চা করে আনছি। বাবু, তুই তো জানিস দয়াল, বাচ্চা ছেলে পুলে আমার একটা পছন্দ নয়, কিন্তু সতীর ছেলেটা এমনি পাজি, আমাকে দেখলে দু হাত বাড়িয়ে আসে, আর আমিও বুকে নিয়ে যেন কোন রকম তৃপ্তি পাই। সত্যি যদি বিবাহিতা না হতো, ওকে আমি নাত বউ করে আনতাম। সে কি করতে বাবু? হ্যাঁ, একটা চাষার মেয়ে। হ্যাঁ রে হতভাগা, মানুষের পরিচয় তার জন্মে নয়, তার কর্মে। উচ্চ বংশে জন্মালে মানুষ উচ্চ হয় না। তাই যদি হতো, আমাদের সৌমেন এমন অমানুষ হতো না। জাত ঘাট কিছুই নাই। আসলে মানুষের পরিচয় হচ্ছে মানুষ। নমস্কার, নমস্কার দাদা। ভালো আছেন দাদা? এই এলেন শরীর ঠাকুর। তার মানে দেখুন জামাই বাবু, সব কথার মানে যদি আমি বুঝতাম, তাহলে আমি চাকর না হয়ে বাংলার বড় ভূঁইয়ার এক ভূঁইয়া হতাম। আপনার মতো পরের মাথায় কাঁঠাল ভেঙে লাক্সারি করতাম না। রাইট রাইট রাইট। না দয়াল বোধহয় আমার হিট দিয়ে কথা কয়ে গেল। আমরা হইলাম কি বাংলার বড় ভূঁইয়ার এক ভূঁইয়া, আমার লগে মস্করা করব বাড়ির একটা শহর। দাদা দাদা, আজ আপনি লোকটারে তাড়ায় দিবেন। হঠাৎ কি মনে করে এসেছো? কইতে আসি দাদা, কইতে আসি তো রমেন তো দু একদিনের মধ্যে ফিরে আইব। আমি একখান সম্বন্ধ দেখছি দাদা, জানেন মাইয়ার বাবার তিনখানা বাড়ি, দরজায় দারোয়ান বন্দুক লইয়া খাড়া। দাদু, তোমার চা। আমার জন্য আরে তুমি আমাকে অমনির মাইয়া স্বর্ণ না, তুমি এই বাড়িতে ঝিয়ের কাম করতেছো, আর ওইদিকে তোমার বাপ মায়। অময়, ওকে তুমি চেনো? ও হচ্ছে আমাদের দয়ালের নাতনি। মাইয়া নাম রে টুপি পরাইছে দাদা। ও দোয়ালের নাতনি না, ও দোয়ালের নাতনি না, ও হইল গিয়া আমাগো তমসার ভাসুর দি অমনি সরকারের মাইয়া। অমনির মেয়ে? হ্যাঁ। তুমি কি বলছো ভাই? ওর কীর্তির কথা যদি শোনেন দাদা, ও ঘেন নাই, ওর হাতে আপনার এক গ্লাস জলও খাইবেন না। আপনার জাতটা মারছে দাদা, আপনার বড় গালটারে খাইছে। এসো আমার সঙ্গে, আমি ওর সব কথা তোমার সঙ্গে বাড়িতে বুঝবো। চলেন, আমিও কইতে এসো। চাই। এখনই তুই তোর ছেলেটাকে নিয়ে পালিয়ে যা, পালিয়ে যা দিদি ভাই, পালিয়ে যা। এই অখাদ্য লোকটা যে এখানে আসতে পারে সে আমি একবারও ভাবিনি দিদি ভাই। তাহলে আমি তোকে জানিয়ে আসতে দিতাম না দিদি ভাই। আমি কোথায় যাব দয়ালদা? এই পৃথিবীর কিছুই আমি চিনি না। ওই দুধের বাচ্চাটাকে নিয়ে কোন অকুল সাগরে আমি ভাসবো? আমার রাজা যদি না থাকতো। এখন আমি কি করি বলতে পারিস? পায়ে ধরে কাঁদলেও ক্ষমা করবে না। প্রথমেই বলবে তুই তুই কেন মিথ্যে কথা বলেছিস হতভাগা। আমি কি জবাব দেবো দিদি ভাই? হতভাগাটা যদি আজ
হয়তো এসে পড়তো, যা হোক করে আমি সামাল দিতে পারতাম। না পারতো, ছেলে বউ নিয়ে যেখানে খুশি চলে যেত। আমার আমার হয়েছে যত জ্বালা। তোমার কোনো দোষ নেই দয়াল দা, সব আমার ভাগ্যের দোষ। নইলে মা বাবা আমাকে তাড়িয়ে দেবে কেন? কেনই বা উনি 3টি বছরের মধ্যে একটা চিঠি দিয়ে আমার খোঁজ নিলে না? চলো দয়াল দা, দাদু আসবার আগে আমি রাজাকে নিয়ে কোথাও চলে যাই, কোথাও চলে যাই। তাই চলো দাঁড়াও! বাবু। তুই চুপ কর শালা, তোর ব্যবস্থা হচ্ছে। ওর নাম কি স্বর্ণলতা? হে দাদু, চুপ! তোমার মতো একটা নিকৃষ্টা দেহ বিলাসিনীর মুখে আমি দাদু ডাক শুনতে চাই না। তোমার হাতের জলকে আমার কাজ গেছে। উফ! মানুষ এত প্রবঞ্চক জালিয়াত হতে পারে, তাও একটা মেয়ে মানুষ। যাকে তোমার বাবার নাম অবনী সরকার, পরিচয় গোপন করেছিলে কেন? কেন বললে আমি বিবাহিতা? কেন আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার সঙ্গে চলনা করলে? তুই যদি নিজের বিপদের কথা আমাকে খুলে বলতে, আমি আশ্রয় দিতাম না। আসল পরিচয় দিলে তুমি তুমি যদি ঠাই না দাও। তুই চুপ কর হারামজাদা! একটা ব্যভিচারিণীকে নিজের নাতনি বলে পরিচয় দিয়ে তুই আমার ধর্ম নষ্ট করেছিস। ওই কুলোটার হাতের ভাতকে আমার 14 পুরুষ নরকস্থ হয়েছে, তার জন্য আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। ওফ মা, আপনি বিশ্বাস করুন, আমি কোনো পাপ করিনি, আমি কোনো অন্যায় করিনি। আপনি বিশ্বাস করুন। বিশ্বাস করবে? আমার বিশ্বাসের মর্যাদা তুমি দিয়েছ, কি দেইনি তোমায়? বিশ্বাস করে সংসারের সমস্ত দায়িত্ব ভার দিয়েছি, দিয়েছি আলমারির চাবি, দিয়েছি কুল দেবতার সেবা করার সুযোগ। দাদু, আমি যদি বুঝতে পারতাম তবে একটা দেহ সর্বস্বা। দাদু বধির করে দাও ঠাকুর, আমাকে বধির করে দাও। এই অপমান যে আমি আর সহ্য করতে পারছি না। ভেবেছিলাম ছেলেটাকে আমি মানুষ করব, কিন্তু আমি কাকে মানুষ করব? এই কলঙ্কিনী সন্তানকে শয়তানের আদিম কামনায় যার জন্ম হয়েছে, জৈবিক তাড়নায় যার যে পৃথিবীতে এসেছে, সে কোনোদিন মানুষ হয় না, মানুষ হবে না। দাদু, আমি চলে যাচ্ছি দাদু। এই 3 বছর আপনাকে অনেক জ্বালিয়েছি, অনেক দুঃখ দিয়েছি। আপনারা সেসব কথা ভুলে যাবেন ভেবেছিলাম, পা ছুঁয়ে প্রণাম করব, কিন্তু সেই অধিকার আমি যে হারিয়ে ফেলেছি।
মুখ দেখতে আপনার ঘৃণা হয়, তাই না? আপনি আমাকে ঘৃণা করুন, দুঃখ নেই, কিন্তু রাজাকে আপনারা ঘৃণা করবেন না। ও কোনো পাপ করেনি, রাজা নিষ্পাপ, দেবতা নির্মল্যের মতো পবিত্র। দাদু, আপনার দেয়া গয়নাগুলো রইল, ওগুলো নিয়ে যেতে বলো বোন। ওগুলো আমি ওকে দান করেছি। আপনি করেছেন দান, কিন্তু দানের মর্যাদা আমি তো রাখতে পারিনি দাদু, আমি তো রাখতে পারিনি। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, আমি তোকে কথা দিচ্ছি, এই পুরো দাদু দিব্যি দিব্যি করে বলছি, তুই জানতে আমি তোকে বিক্রি করে খাওয়াবো। তুই জানতে দিদি ভাই, দাদুকে নিয়ম মতো ঔষধ খাইও। দয়ালদার, কোনো দোষ নেই দাদু, ওর উপর কোনো অভিমান করবেন না। সব দোষ আমার দাদু, সব দোষ কোথায় যাবি দিদি ভাই? আমি তোকে বিক্রি করে খাওয়াবো, আমি তোকে বিক্রি করে খাওয়াবো। জানতে দিদি ভাই, তুই জানতে দয়াল, ওকে তাড়াতাড়ি যেতে দে। এবার তোমার বুকের জ্বালা ঠান্ডা হয়েছে। ভাদ্র মাসে মানুষ নাকি কুকুর বিড়ালকে বাড়ি থেকে তাড়ায় না, আর একটা অনাথিনী মেয়ে আর তার দুধের বাচ্চাটাকে তুমি দূর করে দাঁড়িয়ে দিলে। তুমি কি মানুষ ঘটনা বাবা? আবার তুমি বড় মুখ করে বলো আমি মানুষকে ঘৃণা করি না, ঘৃণা করি না। তুই যাবি সুয়ের? যাচ্ছি। এরপর তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি, ওই ছেলের জন্য তোমাকে চোখের জল ফেলতে হবে। রমেনের কাছে তোমাকে কৈফিয়ত দিতে হবে। তা যদি না হয় তাহলে আমার নামে তুমি কুকুর পোষো, কুকুর পোষো করতে হবে, কুকুর পোষা। আমি তাড়িয়ে দিয়েছি, আমি বেশ করেছি। একটা চরিত্রহীনা আমি বোধ হয় ভুল করলাম। এই 3টি বছরের মধ্যে
ওর এমন কোনো ব্যবহার দেখিনি যাতে তার চরিত্রের মধ্যে কলঙ্ক দেওয়া যায়। হয়তো কোনো শয়তানের প্রলোভনে ভুল করেছিল। আমরা তো হামেশাই এমন ভুল করে থাকি। সতী বারবার বলছিল, আপনি আপনি বিশ্বাস করুন দাদু, আমার রাজা দেবতার মতো দেবল্য মাল্যের মতো পবিত্র। তাহলে তাহলে আমি কি সত্যি ভুল করলাম? দয়াল, 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 দয়াল দা আছিস? দয়াল দা, দাদু, দাদু, দয়াল দা আছিস? কি ব্যাপার, বাড়িটা এমন নিস্তব্ধ কেন? বুড়োটা পটল তুলছে নাকি? কারো কোনো সারা শব্দ পাচ্ছি না। দয়াল দা আছিস? দয়াল দা? আরে আরে ডাক্তার দে, আরে তুমি কখন আইলা? জাস্ট নাও। এই কি ব্যাপার বলুন তো, বাড়িতে কেউ নেই নাকি? দয়াল দা, দাদু ভালোই আছে সব। আচ্ছা, আপনার জামার বাড়ির খবর বলতে পারেন? অবনী বাবু, তার মেয়ে সোনা। আরে ভাই, সেই কেস তো হইতেছিল এতক্ষণ। সে একখানা নাটক। আমাকে তমসার ভাসুজির কথা মনে আছে তোমার? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে তার? তুমি চলে যাওয়া 4-5 মাস পরে ধরা বললো স্বর্ণলতা পুয়াত। স্বর্ণ অন্তঃসত্ত্বা নিরঞ্জন তো খেইপা লাল মারে আর কয় কলঙ্কিনী কে তোর এই যারা সন্তানের বাপ। কিলি সর লাথি এত খাইয়া তবু মাইয়া সব কারো নাম কইল না, খালি কান্দে আর কয় আমি কোনো পাপ করি নাই, আমি কোনো পাপ করি নাই। ওরা মারলে সোনাকে। তারপর কি হলো? সে আর একখানা নাটক। ঘাড় ধইরা বাড়ি থেকে বাইর করে দেওয়ার পর তোমাকে বাড়িতে আইয়া স্বর্ণা আছে এখানে? স্বর্ণা, স্বর্ণা, আরে যাও কোনা নে, স্বর্ণ কি আছে নে? স্বর্ণা নেই না, ওরে একটু আগে আমি এই তো ফাঁকিটা ধরা পড়ে গেল। তোমার দাদুরে কইলাম এই বেশটারে বাড়িতে। স্বর্ণা সম্বন্ধে আরেকটি কথা উচ্চারণ করলে তোমার জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। স্বর্ণা আমার বিবাহিত স্ত্রী, সূর্য সাক্ষী রেখে তাকে আমি স্ত্রী বলে গ্রহণ করেছিলাম। কি বললি? হ্যাঁ দাদু, আমার স্বর্ণা আমার বিবাহিত স্ত্রী। তাহলে রাজা? রাজা, রাজা কি? স্বর্ণের ছেলে। আমারই সন্তান। তোমার সন্তান? সূর্য সাক্ষী রেখে তাকে আমি স্ত্রী বলে গ্রহণ করেছিলাম। তোমার ভয়ে আমি কোনো কথাই প্রকাশ করিনি। আমি সোনাকে বলে গিয়েছিলাম সে যেন কথাটা গোপন রাখে। আমি কি করেছি? আমি কি করেছি? একটা অসহায় মেয়ে আর তার দুধের বাচ্চাটাকে আমি ভাগ্যের হাতে ছেড়ে দিলাম। পেটের জ্বালায় হয়তো পথে পথে ভিক্ষে করছে। চৌধুরী বংশের সন্তান ভিখারি ছেলের মতো রাস্তায় পড়ে পড়ে ঘুরবে। হ্যাঁ দাদু, সোনাকে আমি খুঁজতে যাচ্ছি। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তুমি তোমার কর্তব্য করেছো, এবার আমি আমার কর্তব্য করতে চললাম। এ বাড়ি থেকে আমি খাবো রাজভোগ, আর আমার স্ত্রী সন্তান এক মুঠো ভাতের জন্য, এক টুকরো রুটির জন্য রাজপথে মাথা করবে। এতটাও মানুষ আমি হতে পারবো না দাদু, আমি এতটাও মানুষ হতে পারবো না। তাহলে কি আমার অপরাধ? অপরাধ তোমার নয়, অপরাধ ওই গরিবের মেয়েটা। তার প্রতি এতটা নিষ্ঠুর না হলেও পারতে। এত বড় বাড়িতে ওদেরকে একটু স্থান দিলে তোমার আভিজাত্য এতটুকু পূর্ণ হতো না দাদু, এতটুকু পূর্ণ হতো না। দেখলে দেখলে অবয়, দোষটা আমারই। আমি কি করে জানবো তুই গোপনে? কেউ বুঝলে না আমার মনের ব্যথা, কেউ বুঝলে না। দাদা, আমার সুখের ঘরের চাবিটা চুরি হয়ে গেল অবয়।
যদি পারো তাদের মা বেটাকে তুমি নিয়ে এসো, তোমাকে আমি আশাতীত পুরস্কার দেব। সুখের ঘরের চাবি হারাইয়া গেছে হিমাংশু চৌধুরী। সোনার খোদনের নাম করিয়া বোম্বে, মাদ্রাজ, দিল্লি সব ঘোরন যাইব। আমার বহের থেকে একটা পয়সা খরচ হইব না। স্বর্ণলতা মেডিকেল হল। হতভাগিনীর কপালে সুখ সইল না। রমেন নিষেধ করে গেছে, তুই আমার কাছে বলতিস আমি তো তোর মা। হতভাগিনী মাকেও বিশ্বাস করলো না। রমেন কি বলে গেল বড় বউ? খোঁজ পেয়েছে শোনা? খোঁজ পাইনি। বললাম তুমি আবার বিয়ে করো, রাজি হলো না। ওর চেম্বারের নাম রেখেছে স্বর্ণলতা মেডিকেল হল। আমি দেখেছি বড় বউ, আসলে আসলে ওই হতভাগী ও দৃশ্যই মন্দ। ও বাড়ি থেকে চলে যাবার তার 10 মিনিট বাদেই নাকি রমেন বাড়ি আসলো। একটু অপেক্ষা করলে দেখা হয়ে যেত, কিন্তু অদৃষ্টে সুখ শান্তি না থাকলে। রমেন বললে আমাদের ওখানে চলুন মা। না, তা সম্ভব নয় বড় বউ, তা সম্ভব নয়। যত দুঃখই আমাদের তা জামাই বাড়িতে যাওয়া আমাদের উচিত হবে না। তাছাড়া ওরা বড় লোক, ওর দাদু হিমাংশু চৌধুরী ভীষণ ভীষণ অহংকারী। আমি তো তার কারখানায় একদিন কাজ করতাম। আমিও সেই কথাই বললাম রমেনকে, তবু বললে আমি আপনাদের ছেলের মতো, তুমি আরো একবার ভেবে দেখো এ বাড়ি অশ্রদ্ধা ভাত খাওয়া উচিত কি না। ভাই যাকে শ্রদ্ধা করে, জামাই তাকে শ্রদ্ধা করবে। অদৃষ্ট, তাও যদি মেয়ে থাকতো যার সঙ্গে আমার রক্তের সম্বন্ধ নেই, সে আমার খোঁজ নেই না। আমি কোথাও যাব না। আমি এই বাড়িতে তিলে তিলে শুকিয়ে মরব, তবু তবু জামাইয়ের গলা হব না। আমি জামাইয়ের গলা হব না, কিন্তু আমি যে চরিত্র হলো সে কথা সবাই জানে, কিন্তু তুমি আমি কি করেছি? আমি কি করেছো তোমার বিবেক রেখে জিজ্ঞাসা করে দেখো তুমি কি আমি বুঝি না তোমার সব। একটু পরে অন্যায় যদি করে থাকি তাহলে বলো, আমি শাস্তি নেব। কোন অন্যায় তুমি করনি? হ্যাঁ করেছি। প্রথম অন্যায় করেছি তোমাকে অত্যধিক স্বাধীনতা দিয়ে, দ্বিতীয় অন্যায় করেছি আমার মাতৃসম বৌদি আর দাদাকে বাড়ি থেকে অপমান করে, আর তৃতীয় অপরাধ করেছি তোমার কথা শুনে স্বর্ণকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে। আমার জন্য স্বর্ণকে বাড়ি থেকে তাড়িয়ে দাওনি, তোমার নিজেকে বাঁচাবার জন্য তাড়িয়ে দিয়েছো। আর মানে
কি বললেন? তুমি আমাকে মারলে? আমি তো তোমাকে শুধু মেরেছি, তোমাকে মাটিতে পুঁতে ফেললাম। আমার গায়ের জ্বালা মিটতো না। শোনা শোনা, আমার মেয়ের মতো তার সম্বন্ধে কুৎসিত ইঙ্গিত করলে শুধু তোমার নিজের পাপ ঢাকবার জন্য। আমি তুমি গৃহলক্ষ্মী নও, তুমি একটা চরিত্রহীনা শয়তানি। স্বপন আমার কাছে কথা বলেছে। স্বপন? হ্যাঁ স্বপন। স্বপন স্বপন স্বপন। কি ব্যাপার, কি ব্যাপার তমসা? বিরহ পর্ব চলছে নাকি? আরে দুজনের চোখ মুখ দেখে মনে হচ্ছে ডুয়েল লড়ছো তোমরা। স্বপন, তোকে আমি সাবধান করে দিচ্ছি, আমার বাড়িতে আর কোনোদিন তুই আসবে না। তোর মতো হিতৈষী বন্ধুর আমার আর কোনো প্রয়োজন নেই। এলে আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দিতে বাধ্য হব, কথাটা মনে থাকে যেন। কি ব্যাপার তমসা? নিরঞ্জন হঠাৎ আমাকে হুকুম জারি করে গেল এই বাড়িতে আসবে না, আসলে বিষয়টা কি? আমি ওর কোন পাকা ধানে মই দিয়েছি বলো তো? এই নরক থেকে তুমি আমাকে উদ্ধার করতে পারো স্বপন। নিশ্চয়ই। তুমি তো জানো স্বপন। আজও আমি বেঁচেলাম। বন্ধু বান্ধবরা কি বলে জানো? কি বলে তুমি আমাকে জাদু করেছো। যাকে যাকে কখন যেতে চাও সেটাই বলো। কাল আমি চলে যাব তোমার ঠিক সংসারে। আছে। তবে যাবার আগে এই সংসারে আমি আগুন ধরিয়ে দিয়ে যাব। আমি যেখানে শান্তি পেলাম না, অপর কেউ সেখানে শান্তিতে থাকতে দেব না। তুমি রেডি হয়ে থেকো, কাল এই সংসারের মুখে আমি লাথি মেরে দেব। তবেই আমার নাম তমসা। কথায় বলে যে খায় চিনি তাকেই খুঁজে চিন্তামণি। আরে এতদিন একটা সত্যি 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 ভাব ছিল, কিন্তু আজ আমার হাতের মুঠোয়। বহুদিন ধরে সেই তমসার অপেক্ষায় ছিলাম। আজ যখন আমার হাতের মুঠো এসেছে, তাকে আমি তারপর তাকে বুক করে দিয়ে একেবারে ডাস্টবিনে আবর্জনার স্তূপে ফেলে দেব। তবেই আমার নাম হ্যাঁ পাপি। কে আবার বেশি কথা কি? আরে আমরা হইলাম গিয়া বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। নতুন নতুন বুদ্ধি জগায় আমাকে মাথায়। এই তোর নেকলেস তোরাটা দে আমার হাতে। নেকলেস? হ্যাঁ দে। দাঁড়াও দাঁড়াও একটু বাপি দিচ্ছি। এই নাও। এইবার তুই নির্ভয়ে অভিনয় করে যা। অভিনয় অ্যাকশন গুলো এমন ভাই দিবি নিরঞ্জন যেন বিশ্বাস করে সত্যি সত্যি তোর নেকলেস চুরি হয়ে গেছে। বাকি যা করার আমি করব। সারা আমরা হইলাম গিয়া বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। দুধ আমাকে দেশে কুত্তাও খাইতো না। বাপি, হ্যাঁ ওই দেখো বাপি, তোমার জামাই বোধ হয়ে এদিকে আসছে। আইতে দে আসতে বলো। আরে আইতে দে, আমার কাম আমি করতাছি। অ্যাকশন আর মুভমেন্ট ঠিক রেখা নির্ভয়ে অভিনয় করে যা। জয় তোর হইবই। জয় মা উলঙ্গ চন্ডী। মুখে রাখিস মা, মুখে রাখিস। আমি তোরে সোনার বালা গড়াইয়া দিব, সোনার বালঙ্গ গড়াইয়া দিব। আমি কাল নাগিনী, আমি দুশ্চরিত্রা। চর মারবার প্রতিশোধ যদি আমি না নিতে পেরেছি, তাহলে আমি অভয় ভৌমিকের মেয়েই নই। যাবার আগে ওর দাদা বৌদিকে ঘর ছাড়া করব, তবেই আমার নাম তমসা। ও মা
হারিয়েছে? কি হারিয়েছে তোমার সা? আমার নেকলেসটা হারিয়ে গেছে। কোথায় রেখেছিলে? টেবিলের ড্রয়ারে রেখেছিলাম। টেবিলের ড্রয়ার থেকে নেকলেস হারিয়ে গেল? বৌদিকে জিজ্ঞাসা করেছিলে? আমার ঘাড়ে দুটো মাথা নিয়ে রেখেছো। ওকে জিজ্ঞাসা করে দে, আমাকে 10 কথাও শুনিয়ে দে। আমি কি করে জানবো যে বাড়িতে চোর আছে গো? কি বলছো তুমি পাগলের মতো? দাদা বৌদি সেরকম লোক নয়। তাহলে তাহলে আমার জিনিসটা আমি নিজে চুরি করেছি। আমি জানতাম তুমি এই কথা আমাকে বলবে। আমি যত নষ্টের মূল গো, মানুষের কপাল খারাপ হলে মনে হয় গো। ঠাকুরপো, কি হয়েছে বৌদি? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। রমেন বলছিল আমরা যদি... তোমার কথা আমি পরে শুনছি। আচ্ছা বৌদি, ওর গলার নেকলেসটা হারিয়ে গেছে, তুমি কি পেয়েছো? না ভাই, আমার চোখে পড়লে আমি তখনই দিয়ে দিতাম। দেখো না ঘরের মধ্যে খুঁজে, হয়তো ভুলে রেখেছো কোথাও। আমি হলপ করে বলতে পারি আমার জিনিস এ বাড়ি থেকে হারিয়ে যায়নি। এ বাড়ির লোকেই আমার জিনিসটা চুরি করেছে। আমি চুরি করেছি? আমি কারোর নাম বলিনি, কেউ নিজের গায়ে চাপিয়ে নেয় তাতে আমি না চান। তুমি চুরি করেছো সে কথা আমরা বলছি না বৌদি। ও হয়তো অসতর্ক মুহূর্তে কোথাও হয়তো রেখেছে, তুমি যদি পেয়ে থাকো তাহলে মানে ওকে জিনিসটা দিয়ে দাও। মানুষের কাছে আমার আর কোনো অভিযোগ নেই বৌদি, আমি শুধু বিচার চাইছি ওই ভগবানের কাছে। হে ঠাকুর, আমি যদি চুরি করে থাকি আমার মাথায় যেন বজ্রাঘাত হয়, আর কেউ যদি আমাকে বিনা দোষে এইভাবে বদনাম দেয়, তুমি তাদের বিচার করো ঠাকুর, তুমি তাদের বিচার করো। অভিশাপ দিবি না বলে দিচ্ছি। আমার নেকলেস তুই চুরি করেছিস। আমি হলপ করে বলতে পারি আমার জিনিস ও ছাড়া আর কেউ নেই। ওর জিনিসপত্রগুলো খুঁজে দেখা হোক। যদি পাওয়া যায় তাহলে ওর কি বিচার হবে সেটা বলো, আর যদি না পাওয়া যায়... বাবা বাবা ও বাবা নিরঞ্জন, বাবা নিরঞ্জন, আমার মনে হয় এই ব্যাগের ভিতরে এই নেকলেসটা আছে। অনেক খুঁজা ওইটা খাটের নিচ থেকে আমি খুঁজা বাইর করছি। ওরে আমরা হইলাম গিয়া বাংলার 12 ভূঁইয়ার 1 ভূঁইয়া, আমাকে চোখে কেউ ফাঁকি দিবার পারবো না। এটা তো বৌদির সুটকেস, খাটের মধ্যে লুকবে কেন? কে আবার চুরি করবে? চোর নিজেই চুরি করেছে, ভেবেছে ওখানে কেউ দেখতে যাবে না। আমি এখনো বলছি বৌদি। আমি কিছুই বলতে চাই না, চাবিটা তোমার বৌদিকে দিতে বলো। একবার সুটকেসটা খুঁজে দেখা হোক। চাবিটা দাও বৌদি, সন্দেহ হয়েছে খুঁজে দেখুক। অশান্তি আর ভালো লাগছে না বৌদি। আমি খুলে দেখি বাবা। হ্যাঁ দেখো। লক্ষ্মী বাবা। আমি বলছি শ্বশুর মশাই, আমি বলছি নেকলেস ওর মধ্যে নেই। দাদা বৌদিকে তো আমি হাত থেকে চিনি না, উপোস করে থেকেছে, তবু কারো জিনিসে তারা হাত দেয়নি। মা এটা তোর নেকলেস না? হ্যাঁ এটাই তো। ওরে আমরা হইলাম গিয়া বাংলার 12 ভূঁইয়ার 1 ভূঁইয়া। তুমি তাহলে নেকলেসটা আমার চুরি করেছিলে? ধৈর্য জুতা দেও, আর জীবনে কোনোদিন চুরি করবো না। ছি বৌদি, ছি, এই তোমার প্রবৃত্তি। গয়না পরার শখ হয়েছিল, তুমি আমাকে বলোনি কেন? আমি তোমাকে গয়না কিনে দিতাম, তবু কেন তুমি চুরি করলে? জানি না, আমি কিচ্ছু জানি না ঠাকুরপো।
আমার বউ তমসার নেকলেস চুরি করেছে। না, ও চোর, চোর, চোর তুই। তুই আমার 5,000 টাকা চুরি করে ঘুষ দিয়ে চাকরি নিয়েছিস। তুই শুধু চোর না, তুই একটা ঠিক করেছি। কি করলাম? তুই আমাকে মারলে নিরু। এমনি ভাবে তুই সেবা মমতার ঋণ শোধ করলে। নিরু, পৃথিবীতে কি ধর্ম নেই? পাপ পুণ্যের বিচার নেই। মরে যাইলা, মরে যাই। এসব কথা কাকে শোনাচ্ছ তুমি? ওদের এই অশ্রদ্ধার অন্য মুখে দেওয়ার চেয়ে পথে পথে ভিক্ষে করে খাওয়া ঢের বেশি সম্মানে। যাবে তুমি। যাবো বড় বউ, যাবো। অনেক দিন আগেই যেতাম। অপেক্ষা করেছিলাম শুধু মেয়েটার জন্য। সে বাঁধন যখন কেটে গেছে, তখন কিসের আশায় আমি মাটি কামড়ে করে থাকবো। নিরু, ওরে ভাই, যদি কিছু অন্যায় করে থাকি, বড় ভাই বলে ক্ষমা করে দিই। চলো চলো বড় বউ, চলো। দাদা, এত রাতে তুমি যেও না দাদা। কাল সকালে না হয় তুমি বাড়ি থেকে চলে যেও। যেতে চাইছি, যাক না, বাধা দিচ্ছি কেন? যাক যাক, চলে যাক, চলে যাক। মা লোকে, তুমি এসেছো মাত্র 8 বছর। এই ভাইকে আমি কত কষ্টে মানুষ করেছি দাদা। তার একমাত্র জানের ঈশ্বর। আজ হয়তো সে কথা ওর মনে নেই। ওকে পেট ভরে খাইয়ে আমরা কোনোদিন স্বামী স্ত্রী পোষ করে রয়েছি। বড় ভাই হিসাবে কর্তব্য করেছো। এসব কথা বলে কি লাভ? লাভ কিছু নেই বড় বউ, লাভ কিছু নেই। তাই বুকের ব্যথাটা কিছু হালকা হয়ে গেল। স্মৃতি স্মৃতি বড় বেদনা। এই সংসারের চেনামো আজ আমার কাছে অচেনা হয়ে গেল। কথায় বলে না, নিষ্কর্মা ভাসুরের বচন মিঠে, বসে বসে খায় চিতল। রাইট 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 রাইট। বৌমা,
কথাটা 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 তুমি কেই বলেছো বৌমা? এই বিংশ শতাব্দী 70 দশক মানুষের কাছে শিষ্টতার সরলতা আশা করা পণ্যায়। বৌমা বৌমা ভাঙতে সবাই পারে, কিন্তু করতে সবাই পারে না। তুমিও দেখে রেখো বৌমা, তুমিও করতে কোনোদিন পারবে না। করতে চলো পারবে না, চলো পারবে না। চলো চলো। চলে এসো। হ্যাঁ, চোরের মুখে বড় বড় কথা। রাইট রাইট ইহার। আমরা হইলাম গিয়া বাংলার 12 ভূঁইয়ার 1 ভূঁইয়া। আমাগো সঙ্গে সালাহি। বাবা বাবা নিরঞ্জন, তোমার ব্যবহারে আমি খুব খুশি হয়েছি, একেবারে মুগ্ধ হয়েছি। আপনাদেরকে খুশি করতে গিয়ে আমার বুকের পাঁজরগুলো যে ভেঙে গুড়িয়ে গেছে সে খবর আপনারা কেউ রাখেন না। নেকলেস কে চুরি করতে পারে সেটা আমার অজানা নয়। পশুর মতো কাজ করে গেলাম, পশুর মতো কাজ। চোর আমার বৌদি নয়, চোর আপনি। আপনারা 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 নিরঞ্জন কি করে জানলো যে আমরা এই কম্মটা করছি? এর জবাব আমি মুখে দেব না বাপি, কাজেই আমি দেখিয়ে দেব। ওর জীবনে যদি আমি ঝড় তুলতে না পারি, তাহলে আমি তোমার অবৈধ সন্তান। কথাটা মনে রেখো বাপি। বাংলার 12 ভূঁইয়ার মাইয়া তো কারণ নাগে যারা সহ্য করে না। মার মার আমরা অনেক খাইছি, মারতে মারতে আমাকে গাছে তুলছে, কিন্তু আজ পর্যন্ত কেউ আমাকে অপমান করবার পারে নাই। পারবো কি করিয়া? আমরা তো হইলাম বাংলার 12 ভূঁইয়ার 1 ভূঁইয়া। রমেন, না দাদু, তুমি আমাকে বিয়ে করতে অনুরোধ করবে না। তার স্মৃতি নিয়ে এতটুকু বছর যদি আমি কাটিয়ে দিতে পারি, তাহলে বাকি জীবনটা আমি কাটাতে পারবো না। আর স্বর্ণলতার আসনে অন্য কোনো মেয়ে এসে বসবে, এটা আমার ভাবতে কষ্ট হয় দাদু। আশা করি এ নিয়ে তুমি আমাকে পিরাপিরি করবে না। তুমি হয়তো ভাবছো ডাক্তার, দাদুর এই উল্লাসিততার কারণেই আমার জীবনটা ব্যর্থ হয়ে গেছে। কিন্তু আমি যদি ঘৃণা করে বুঝতে পারতাম রাজা তোমার সন্তান। দাদু, দয়াল হতভাগা সবই জানে, অথচ সে আমাকে কিছুই বলেনি। মেয়েটা যদি আবার সে ইঙ্গিতে আমাকে একটিবার বলতো, ওদের আমি বুকে টেনে নিতাম। না, নিতে না। রমেন, তোমার আভিজাত্য তার চিৎকার করে বলতো এর নাম ব্যভিচার। কারণ লৌকিক বিয়ে আমাদের হয়নি, সূর্য সাক্ষী করে বিয়ে তোমাদের সমাজে স্বীকৃতি পেত না। তোমরা ধর্মের দোহাই দাও, কিন্তু মনের ধর্মকে তোমরা মানতে দাও না। ডাক্তার, যুগ বদলে গেছে দাদু, বদলে গেছে মানুষের প্রচলিত ধ্যান ধারণা। আজকের নীতিবোধ কাল অচল হয়ে যাবে। এই ভালো কি মন্দ এ প্রসঙ্গে আমি বলতে চাই না। আমি শুধু বলতে চাই তুমি তুমি ভুল করেছিলে। আমার ভুল আমি স্বীকার করছি, কিন্তু
আমার দুঃখটা কোথায় জানো দাদু? হয়তো এক মুঠো ভাতের জন্য, এক টুকরো রুটির জন্য রাজপথে মাথা কুটছে, ভিখারি ছেলেদের সঙ্গে নর্দমার খাবার তুলে খাচ্ছে। না না ডাক্তার, তুমি প্রতিবাদ করলে কি হবে দাদু? এটাই বাস্তব ছবি। রাস্তার ভিখারি ছেলেদের দেখে তুমি বুঝতে পারছো না এক অনাথা, অসহায়, অসম্বলহীন মা কি করে তার ছেলেকে সে মানুষ করবে? সে আত্মীয়র সঙ্গীত কোথায়? পথে পার্কে আমি যেখানে যাই, ভিখারি ছেলেদের মুখে শুধু চেয়ে থাকি। আমি যদি স্বর্ণার ছায়া কারো মুখে দেখতে পাই, কিন্তু আমি কি করে চিনবো? আমি তো তাকে চিনি না দাদু। আমি জানি না সে দেখতে কেমন। ডাক্তার, দয়াল দা বলেছিল তুমি নাকি প্রায় বলতে রাজাকে ব্যারিস্টারি পড়াতে পাঠাবে। শোনাও নাকি প্রায় বলতো তোর বাবা ডাক্তার, তুই হবে মস্ত বড় ব্যারিস্টার। সেই স্বপ্ন পুরে ছাই হয়ে গেল, আশা সমাধি হলো চিরতরে, ভালোবাসা পুরে ছাই হয়ে গেল। চুপ করবে তুই, চুপ করবি। তোমার সেই ব্যারিস্টার হয়তো পথের ভিখারি ছেলেদের সঙ্গে ডাংগুলি খেলছে, নয়তো অশ্লীল ভাষায় মুখ দিয়ে কিস্তি দিচ্ছে, নয়তো কোনো চায়ের দোকানে মুখ থেকে নটা পর্যন্ত একটু চায়ের কাপ দিচ্ছে, নয়তো কোনো হোটেলের মালিকের হাতে চট চাপড়া খাচ্ছে। তোমার সে ভাবি ব্যারিস্টার, কি আশার স্বপ্ন, কি সুন্দর পরিণতি। তুমি দাদু তুমি বলো, হে আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি না আমার স্ত্রীকে, আমার সন্তানকে। আমি কি নিয়ে বাঁচবো দাদু? আমি কি নিয়ে বাঁচবো? আমি দাদু তুমি আমার স্ত্রী সন্তানকে ফিরিয়ে দাও দাদু। তুমি আমার স্ত্রী সন্তানকে ফিরিয়ে দাও। তোমার কাছে আমার সকাতর মিনতি, আমাদের ভাই আর তার ছেলেটাকে ফিরিয়ে দাও, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও। দাদু, লজেন্স নেবেন দাদু? খুব ভালো জিনিস, এই গরমে ভালো লাগবে। আপনাই দেব দাদু? না। নিন না দাদু, দুটো 10 পয়সা। লজেন্স আমি খাই না। আপনি না খান, আপনার বাড়ির ছেলে মেয়েরা খাবে। নেন না দাদু, আপনারা না কিনলে আমাদের মতো গরিবরা কি করে বাঁচবে বলুন? 10 পয়সার লজেন্স কিনলেই তোর অভাব ঘুচে যাবে? আজকাল কি মূল্য আছে 10 পয়সার? সবাই মিলে কিনলে অভাব না ঘুচলেও পেট ভরে দুটো ভাত তো খেতে পারবো। আমরা কয়টা দেব দাদু? তোর কথাগুলো আমার খুব ভালো লাগলো, দে 1 টাকার দে। এ নেন দাদু, একটা বেশি দিলাম আপনাকে। নে 1 টাকা নিলেন তো? নে, তোকে দেখে তাই দয়া একটা হচ্ছে পাও দিলাম। বলেই আমি তোকে 100 টাকা দিলাম। নে একটা আপনি গালে ফেলে দেন, ভালো লাগবে। লজেন্স নেবেন বাবুরা? লজেন্স। এক রক্তি বাচ্চা ছেলে, কতই বায়ার বয়স, অভাবের তাড়নায় হকারি করতে নেমেছে। রাজা থাকলে ঠিক এত বড়টাই হতো। রমেন ঠিকই বলেছে, আমি অপরাধী, আমার ভুলে ওরা হারিয়ে গেছে এই পৃথিবীর জরারণ্যে। আমি বুঝতে পারছি না সোনাদি, শহরের মধ্যে যেতে এত আপত্তি কিসের তোমার? আজকাল কত মেয়ে তো নিজের হাতে হাট বাজার করছে। আমার ভয় করে নসিবন। ভয়? কিসের ভয়? আমি ঠিক তোমাকে
বুঝিয়ে বলতে পারবো না। মনে হয় হঠাৎ যদি তার সঙ্গে আমি মুখোমুখি হয়ে যাই, হঠাৎ যদি তিনি আমাকে চিনতে পেরে মুখ ঘুরিয়ে চলে যায়, সে হবে আমার মৃত্যুর স্বামী। তার চেয়ে এই বেশ আছি, খুব ভালো আছি রে নসিবন। তোমার মনের কথা আমি বুঝি না বাপু। ছোট রাজাকে নিয়ে যেদিন চিংড়ি পোতা এলে, বললে স্বামী নিরুদ্দেশ, বাপ ভাইও নেই, কোনো বাড়িতে তুমি কাজ করতে চাইছো। মিথ্যে বলিনি নসিবন, সত্যি আমার কেউ নেই। আপন বলতে যদি কেউ থাকতো, 8 বছরের শিশুকে আমি ফেরি করতে পাঠাতাম না। অসুখে ভুগে ভুগে কি এই দেহটাকে ক্ষয় করতাম? তোমার অসুখ দেখাবার জন্যই তো শহরে যাওয়া। নসিবন, আর একটু দূরে আমাদের ছোট বাবুর ওষুধের দোকান, স্বর্ণলতা ফার্মেসি, মস্ত বড় দোকান। কি কি নাম বললে? স্বর্ণলতা ফার্মেসি গো, স্বর্ণলতা ফার্মেসি। ছোট বাবু মস্ত বড় বিলে ফেরত ডাক্তার, গরিব রোগীদের কাছে একটা পয়সাও নেয় না। কিপটে হচ্ছে ওই দাদুটা। হিমাংশু চৌধুরীর নাম নিলে সেদিন আর তোমার ভাগ্যে অন্যই জুটবে না। হিমাংশু চৌধুরী? ডাক্তার বাবুর দাদু হিমাংশু চৌধুরী। ওই তার মেয়ের ছেলে হচ্ছে আমাদের রমেন ডাক্তার। নসিবন, রমেন ডাক্তার গরিবের ভগবান। আমার কথা তোমার বিশ্বাস না হয় তুমি চলো, নিজের চোখেই দেখবে। চলো। চুপ কর, চুপ কর নসিবন, চুপ কর। কে বলেছে তোকে আমি ভালো হতে চাই? এই রোগে যেন আমার শেষ রোগ হয় রে। ভগবানের কাছে এই প্রার্থনাই জানাই, বেঁচে কি হবে আবার। কেমন আছো নসিবন?